গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা রত্নকূট। মেয়ে অবশ্যই আছে মোহনলালের, একটি নয় দুটি। বড় মেয়ে অবন্তীর বিয়ে দিয়েছেন বছর 2 আগে। জামাই হয়েছে লোকের কাছে গর্ব করার মতো, অনেকগুলি পাশ করেছে, দেশি বিদেশি ডিগ্রি আছে একগাদা। বিলেতেই কাটিয়েছে 7 বছর। অবন্তী সুখী, বড়লোকের বাড়ির রাজকন্যের মতো দুপুরটা ফাঁকা যায় না তার। 1 বছরের একটি মেয়ে আছে। মোহনলাল মনে মনে আঁকছেন নাতনির নাম রাখবেন ভক্তি। হঠাৎ কেমন করে যেন মাথায় ঢুকেছে নামটা, সবার অলক্ষ্যে মনে মনে। কখনো বা আস্তে আস্তে ঠোঁট নেড়ে নামটা আওড়েছেন। বেশ ভালোই লেগেছে তার। মোহনলাল প্রৌঢ়, স্ত্রী মারা গেছেন অলকার জন্মের মাস কয়েক পরেই। তাই অবন্তী থাকে বাবার কাছেই। বাবার নিঃসঙ্গ জীবনটা যদি এতে একরত্তি রসিয়ে তুলতে পারে সে। ছেলে শোভন বিলেতে থাকে, কোন এক ফার্মে পাবলিসিটি শিখছে। পথটা মোহনলালের মনোপুত হয়নি, তবু ছেলের শখ যখন হয়েছে বাধা দেবার তিনি কে? কিন্তু শোভন অন্য কিছু পড়লেই তো পারত। বিজ্ঞাপন দিতে হলে আবার স্কুলে পাঠ নিতে হয় নাকি? তাহলে পাঁজিগুলো অত মোটা হতো না। ভাবনা নেই, তবু ভাবতে ভালো লাগে তার আরেকজনের জন্যে। কন্যা অলকা, মোহনলালের ছোট মেয়ে। বিয়ের ভাবনা ভাববার অবশ্য বয়স হয়নি তার। ফ্রকের পাড় নাচিয়ে বেনি লটপটিয়ে খেয়াল খুশিতে নেচে বেড়ায়। মোহনলালের অতৃপ্ত চোখ চেয়ে চেয়ে দেখে একটি অফুটো ফুলের মতো ছোট্ট মেয়ে অলকা তিল তিল করে 16 কলা পূর্ণ হবার দিকে এগিয়ে চলেছে। মা মরা মেয়ে অলকা, বাপ ছাড়া অন্য পুরুষ চেনেনি, তাই তার কথাটাই বিশেষ করে বিচলিত করে তোলে মোহনলালকে। অলকা জীবনে কখনো চোখের জল ফেলবে ভাবতে পারেন না তিনি। অফিস ঘরের 3.5 হাত জানলার ফাঁক ফাঁক গরাদের পাশে এসে দাঁড়ালেন মোহনলাল। হাতের চুরুট থেকে ধোঁয়া উঠছে দুলে দুলে, কুণ্ডলি পাকিয়ে। কারখানাটার দিকে তাকিয়ে রইলেন। দেহের প্রতিটি স্নায়ু নিংড়ে যেন তৈরি করেছেন এই অপূর্ব সৃষ্টি, লোহা লক্করের এক টুকরো কবিতা। করগেটের টিনের শেড ঢেউ খেলিয়ে এগিয়ে গেছে বহুদূর অবধি। পাঁচিলে ঘেরা এই বিরাট কারখানা আজ হাজার হাজার মুখে অন্ন তুলে ধরছে। ঘণ্টায় 17খানা ওয়াগন মাল বোঝাই হয়, তারপর সাইডিংয়ের স্লিপার পিষে বিভিন্ন দিকে সরে পড়ে। মানচিত্রের ওপর তাদের যাতায়াতের রেখা টানলে একটা মাকড়সার জটিল জাল ফুটে উঠবে। মেশিন ঘরে মিনিটে 700 নরম গরম নাটবল্টু ভরা চৌবাচ্চায় ছিটকে পড়ে জলতরঙ্গের বোল ফোটায়। হাজার বাইজির নুপুর নিক্কণ যেন থমকে চমক ভাঙে। 18 জন অ্যাকাউন্টস ক্লার্ক 8 মাস ধরে কাগজে খসখস করে আঁক কষে যায়, ইনকাম ট্যাক্সের অঙ্ক নির্ধারণ করে। এই স্থূলাঙ্ক আয়কর দেবার মধ্যে ত্যাগের গর্ব আছে প্রচুর। এই আত্মগরিমাটুকু থেকে মোহনলাল বঞ্চিত নন, কারণ সৌদামিনী আয়রন ওয়ার্কসের একক অধিপতি হচ্ছেন স্যার মোহনলাল। এহেন স্যার মোহনলালের হঠাৎ কেমন যেন ভালো লেগে গেছে অমলেন্দুকে। চালাক চতুর, ছিমছাম, মিষ্টি ব্যবহার, কড়া সাহস, বুদ্ধির বিদ্যুতে কালো মেঘের বুকে ছুরি বসাতে এতটুকু কিন্তু করে না। বেশ ছেলেটি, মোহনলাল ভাবেন। তবে তাকে জামাই করার কথা ভুলেও ভাবেন না তিনি। সমাজে তার আসন যে অনেক উঁচুতে, সে সম্বন্ধে সদা সচেতন তিনি। জানেন, অমলেন্দুর মতো ছেলেদের মানুষ করে তুলতে, বড় করতে ইচ্ছে হয় বটে, কিন্তু কাছে টেনে আনা যায় না। অমলেন্দুর কাছে উপকারটুকুই যথেষ্ট, তার চেয়ে বেশি কিছু চায়ও না সে। উপস্থিত চার্জ হ্যান্ড থেকে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, ব্যাস 80 টাকা থেকে 125। মোহনলাল যে তাকে বড় করে তুলতে চান তা তার হাবভাবেই টের পেয়েছিল অমলেন্দু। তবু কারো ওপর একান্তভাবে নির্ভর করে নিজের প্রসপেক্টের ভেলায় ভেসে বেড়াবার পাত্র সে নয়। নিজেই উঠে পড়ে লেগেছিল 5 রকম সাজেশন দিতে,
আবিষ্কারের লটারি খেলতে। এইসব কারণে আজকাল ঘন ঘন ডাক পড়ে অমলেন্দুর। স্বয়ং মোহনলালের ডাক, কম সম্মানের নয়। সমপদস্থরা হাসি ঠাট্টা করে, কুলি মিস্ত্রির দল আড়ালে খিস্তি ছড়ায়। এমনই একদিন ডাক পড়ল সেদিন। দু মানুষ উঁচু ঝকঝকে পাঁচিল দিয়ে ঘেরা সৌদামিনী আয়রন ওয়ার্কসের এক টেরেস স্যার মোহনের খাস কামরা। ফার্নেসের তাতানি মেখে বাতাস ভারী হয়ে ওঠে সারা কারখানার। হাঁপানির ধাঁতে গড়া ফাঁপালো চেহারার বাণিজ্য চালক মোহনলাল সে হাওয়া বরদাস্ত করতে পারেন না। তাই টেলিফোনের লাগাম কষে রথখানাকে কারখানা থেকে দূরে বানিয়েছেন তিনি। দুবার ফোন করেও জবাব না পেয়ে তকমা আটা ভারিক্কি চালের চাপরাশির মারফত রোলিং মিলের চার্জেন্ট অমলেন্দু হাজরাকে সেলাম পাঠালেন স্যার মোহন। ক্রমশ বিরক্তি বোধ করছিলেন তিনি। মনটা ভালো নেই ইদানিং। ইনসমনিয়া নেই, তবু রাতে ঘুম হয় না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। অন্ধকার হলেই কে যেন বুকের ভেতর থেকে এক মুঠো মাংস টেনে বার করে নেয়, কেমন যেন ফুসফুস ফেঁপে ওঠে। একা মনে হয় নিজেকে। ছটফট করেন, বিছানায় গড়াগড়ি দেন এধার থেকে ওধার পর্যন্ত। ফুলের মতো নরম বিছানা, তবু শুয়ে অস্বস্তি লাগে। মৃত মহালক্ষ্মীকে মনে পড়ে। স্ত্রীর প্রেতাত্মাটা যেন তার চারপাশে চক্র কাটে, ধরা দেয় না। মাঝে মাঝে মোহনলাল মনে করেন তার ভুল হয়েছে। মহালক্ষ্মীর আসনটা আর কাউকে না দিয়ে জীবনটা ব্যর্থ করে তুলেছেন। কিন্তু লজ্জা হয় যে, অবন্তী, অলকা, শোভন কি করে মুখ দেখাবেন তিনি সমাজে? সন্ধ্যার সময় গাড়ি হাঁকিয়ে যখন ফেরেন মোহনলাল, তখন যা কিছু দেখেন রাতের নিঃসঙ্গতার মাঝে সব মনে পড়ে যায়। এনামেল করা কয়েকটা মুখ, ফিকে আলোয় হঠাৎ মনের ভেতর থেকে একটা ছি ছি ঠেলে ওঠে। অবন্তী, অলকা, অলকা হয়তো ওর মায়ের মতোই হবে। মোহনলালের তন্ময়তা ছুটে গেল। হেডমিস্ট্রিকে গোটা কয়েক চুটকি উপদেশ দেয়া বাকি ছিল, তাই দেরি হল অমলেন্দুর। কাজ খসিয়ে রেখে পুরু সোল জুতোর শব্দ উঁচিয়ে প্রোপাইটর মহারাজের কামরায় ঢুকল অমলেন্দু। ম্যাক্রোপোলোর চুরুটপর্ণী চুরুটিকায় একটি সূক্ষ্মতম টান দিয়ে চোখ তুললেন স্যার মোহন। কড়া তামাকের ধোঁয়ায় ঝাঁঝিয়ে দিলেন বাতাস। অতি পুষ্ট অধরষ্টের মেকি হাসিতে বিদ্রুপের ঝিলিক ছড়িয়ে বললেন, সময় হল ছোট সাহেবের। আগে হাতের কাজটা সেরে আসতে। কথাটা শেষ করতে দিলেন না মোহনলাল। এই দরখাস্তটা তোমার? ফাইল থেকে এক টুকরো কাগজ বের করে ছুঁড়ে দিলেন অমলেন্দুর দিকে। একটু স্নেহের চোখে দেখেন বলে বড় বেশি অরিজিনালিটি দেখাবার শখ ছিল ছোকরার। একটু তোড়পে দেবার ইচ্ছায় কড়া করে প্রশ্ন করলেন আবার, দরখাস্তটা তোমার? হাজরার হাঁটু দুটো হকচকিয়ে ঠোকা খেল। আগে হ্যাঁ, বিনিয়ে বিনিয়ে বললে সে। এই নতুন মেশিনটা বসালে প্রোডাকশন বাড়বে হু হু করে, আর লোকও লাগবে কম। আর সে লোকগুলো চাকরি ছেড়ে খাবে কি শুনি? ধোপা দুরস্ত ইকোনমিস্ট হলে উত্তর জোগাত অমলেন্দুর মুখে। তার বদলে সে শুধু ভাবলে, সর্বাঙ্গে রাজতিক বিষ মেখে বসে থাকলেও আসলে মোহনলালের উদার চিন্তা দিগন্তের সোনালি রেখাটা কি স্পষ্ট আর কি উজ্জ্বল। স্যার মোহনের নুন খেয়েও যারা তার গুণ গাইতে নারাজ, মিস্টার ওঝা তাদেরই একজন। তাই অমলেন্দুর মুখে তার দারিদ্র্যপ্রীতির বর্ণনা শুনে বাঁকা ব্যঙ্গের হাসি হাসলে সে। ওঝা বললে, বুদ্ধি বটে তোমার, সাবাস হাজরা, এমন মাল বেরোচ্ছে তারই মার্কেট মিলছে না। কিন্তু যুদ্ধ তো আবার লাগলো বলে। লাগলে তো ভালোই, কম মাল তৈরি হলে উঁচু রেট পাবেন। আর যুদ্ধ লাগবে ধরে নিয়ে লাখ পাঁচেক টাকা খরচ করে একটা মেশিন আনানোর রিস্ক কেন নেবেন উনি? যুদ্ধের সময় তো সবই আনসার্টেন, কিন্তু কারখানা বাড়িয়ে যুদ্ধের পর যদি সরকার থেকে সাবসিডি না দেয়, তখন যে সৌদামিনী আয়রন ওয়ার্কসের গণেশ মাথায় দাঁড়াতে বাধ্য হবে, সেটা ভাবো। পাঠক কিন্তু বললে, আসলে কি জানো হাজরা, আমাদের দেশে যাদের টাকা আছে, বিশেষ করে তোমাদের বাঙালিদের মধ্যে, তারা অনেক আটঘাট বেঁধে বড়জোর একটা মিঠাইয়ের দোকান বানায়।
আমেরিকা নয় যে জুতো থেকে জুয়েলারি অবধি সব কারবারেই মাথা গলাবে। একটা গায়ের দুধ বেচে যে আরেকটা গায়ে কি মোষ কেনা যায় তা এরা জানে না। সাবধানে পা ফেলেন মোহনলাল। আজকের লাভ পেলেই যথেষ্ট মনে করেন, কালকের চিন্তা নিয়ে মাথা ঘামান না। ওদের মুখের উপর কিছু বলতে পারল না অমলেন্দু। বোকা ছাগলের মতো মার খেয়ে ফিরে এলো, কিন্তু মনে মনে সমর্থন করতে পারল না। মোহনলাল তো ঠিক কাজটাই করছেন। এত টাকার রিস্ক নেয়ার কোনো মানে হয়? কত জানেন তিনি, প্রচুর ব্যবসায়ী বুদ্ধির একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া যেন। তা না হলে এত বড় হতে পারে কেউ? বিগত সন্ধ্যার অন্ধকারে মোহনলাল ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে 7 পাকের মোটর বিহার সেরে বাড়ি ফিরছিলেন। খুব ধীরে ধীরে একটা ছোট গলি পার হচ্ছিল তার মোটর। হঠাৎ চোখ পড়ল একটা বাড়ির রকে। দোতলার জানলায় রাখা একটা হারিকেন লণ্ঠনের টিমটিমে আলোর খানিকটা এসে পড়েছে রকের উপর। গুটি 3-4 মেয়ে অপেক্ষমানা অভিসারিকার মতো প্রহর গুনছে। রংদার শাড়ি, আঁখির কোণে সুরমা আঁকা, নরম হাতে গাছ কয় করে কেমিক্যাল সোনার চুড়ি। ওদেরই মধ্যে একজনের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মোহনলাল। 18 বছরের সোহাগীর দিকে চোখ পড়েছিল মোহনলালের। বাচ্চা বয়স, করমচা কচি মুখ, কপাল একটা বড় আকারের কালো টিপ। সোহাগীর মনে বেশ একটু লোভ জাগিয়ে উঠছিল। এমন মোটর, জাঁকজমকের পোশাক পরা ড্রাইভার, সোনার মোটা চেন মোহনলালের বুক পকেটে। এসব লোক খুচরো খদ্দের হয় না, বেশ কিছুদিনের ভাবনা চিন্তা মিটিয়ে দিতে পারে। শুধু চোখের ইশারায় হল না, হাত নেড়ে 1 পা এগিয়ে গেল সোহাগী। মুখে কি যেন বললেও আস্তে আস্তে। মোহনলাল হাঁক ছাড়লেন, এই বাহাদুর, গাড়ি রোখো। শাড়ি ঠিক করে নেবার ভঙ্গিতে সোহাগী আঁচলটা খুলে ভাঁজ করে নিল। সরু আকারের আঁচলের রেখাটা টান টান করে বুকের মাঝখানে দিয়ে চালিয়ে দিল। তারপর মোহনলাল গাড়ি থেকে নামলেন। পা বাড়াতে যাচ্ছিলেন সোহাগীর দিকে, বাধা পেলেন। বাহাদুর মনে মনে ভক্তি করে মোহনলালকে। তার 12 বছরের কর্মজীবনে মোহনলালের পদস্খলন কখনো দেখেনি সে। আজ সব শ্রদ্ধা মাটি হতে বসেছে দেখে সে আর নিজেকে সামলাতে পারলেন না। কাহা যেতে হে সাহাববাবু? চমকে ফিরে তাকালেন মোহনলাল। তারপর দ্রুত গাড়িতে চড়ে দেহ এলিয়ে দিয়ে মোটর হাঁকাতে বললেন জোরে। লজ্জায় মুখ তুলতে পারছিলেন না তিনি। ছি ছি, বাহাদুর কি ভাবলে? আর তিনি বা গাড়ি থেকে নেমে ওদিকে যাচ্ছিলেন কি করে? একটা আত্মধিক্কার পেঁচিয়ে পেঁচিয়ে উঠছিল তার পাঁজরে। অবন্তী, অলকা, ছি ছি, অলকা যদি কোনো রকমে জানতে পারে এ কথা, মোহনলাল মুখ দেখাবেন কি করে? ভাগ্যিস বাহাদুর ডাক দিলে। না, লোকটাকে কিছু বকশিস দিতে হবে, মুখটাও বন্ধ করা যাবে সেই তালে। না না, ও পথে আর কোনোদিন যাবেন না মোহনলাল। এসব জানলে কি অলকা তার সামনে আসবে আর? কচি খুকিটি সে নয়, অনেক কিছু শিখছে। নিজেকে লোকের চোখে বড় প্রমাণ করার জন্যে ফ্রক ছেড়ে শাড়ি ধরেছে। অনেকদিন পরের এক দুপুরে অফিস ঘরে বসে বসে সেদিনের কথাই ভাবছিলেন মোহনলাল। ভেবে দেখলেন দোষ তারই। মহালক্ষ্মীর মৃত্যুর পর সেই আসনটা আর কাউকে না দিয়ে বড় ভুল করেছেন। বয়স যত বাড়ছে বিরক্তি তত জেঁকে আসছে, হাজার রকমের ঝঞ্ঝাট জুটছে। অবন্তী সাবধানবাণী জানিয়ে দিয়েছে অলকা নাকি বড় লাফালাফি শুরু করেছে। স্কুল থেকে ফিরতে বড় বেশি দেরি করে, অনেক রাত পর্যন্ত ঘরে আলো জ্বলে। তাছাড়া ভক্তির আয়াটা নাকি জানিয়েছে অবন্তীকে কি একটা চিঠি অলকা। যাক, সে কথা। এদিকেও হাঙ্গামা কম নয়। যুদ্ধ লেগেছে, আর সঙ্গে সঙ্গে বুনো জাল গুটি এসে তার সমগ্র মন আচ্ছন্ন করে ফেলছে। লোহার বাজার কুয়াশার মতো দুলছে। জোরো রুগীর মতো ডেলিরিয়ামের তরকাচ্ছে জিনিসের দর। শ্রমিকদের পক্ষ থেকে মিস্টার ওঝা শাসিয়ে গেছে মাইনে বাড়াতে হবে। শেফিল্ডে একটা নতুন মেশিনের জন্য লাখখানেক টাকা অ্যাডভান্স পাঠানো হয়ে গেছে। শত্রু সাবমেরিনের চোখে ধোঁকা দিয়ে মালের জাহাজ এসে পৌঁছলে হয়। স্যার মোহনের ব্যক্তিগত গোপন সচিব এখনও ক্যালকুলেটরে আঙুল টিপছে। হিসেব কষে বের করতে হবে
মিলিটারির নাট আর বোল্টের চাহিদা মেটাতে কত টেন্ডার দেয়া প্রয়োজন, এসব হাজারো চিন্তা তার মগজে। এমন সময় অমলেন্দু এসে ঢুকল। বসতে বললেন মোহনলাল। কাজের কথা শেষ করে প্রশ্ন করলেন, হ্যাঁ হে, তুমি নাকি জয়েন্টের নতুন কি একটা ডিজাইন এক্সপেরিমেন্ট করেছিলে শুনেছিলাম, কি হলো সেটার? আগে সাকসেসফুল হয়েছি, তবে পেটেন্ট করায়নি। আপনার কারখানার সাহায্য নিয়েই তো করেছি, ওটা আপনাকেই উপহার দিতে চাই। অ্যাস্ট্রো থেকে জ্বলন্ত চুরুটটা তুলে নিয়ে আবার নামিয়ে রাখলেন স্যার মোহনলাল। বললেন, বেশ বেশ। কোনো বিদেশি ব্যবসাদারকে ডিজাইনের পেটেন্টটা বিক্রি করে মোটা রকমের থোক টাকা পাবার সম্ভাবনা বোধহয় ছিল, অথচ এমন কথাটা যে কি করে বলে ফেললে সে অমলেন্দু নিজেই বুঝে উঠতে পারলে না। স্যার মোহনলালও অসম্মতি জানালেন না। শ্রদ্ধার অর্ঘ্য কখনো ফিরিয়ে দেন না তিনি। প্রবঞ্চিত প্রেয়সীর মতো নিজের মনকে প্রবোধ দেবার চেষ্টা করলে অমলেন্দু। এর ফলে হয়তো লিফট একটা মিলতে পারে। স্যার মোহন পুনরায় বললেন, তোমার ইন্টেলিজেন্স আছে, জীবনে উন্নতি করবে তুমি, দেখে রেখো। হাত কচলাতে কচলাতে বিনয়ে গলে পড়ল অমলেন্দু। আগে অত আশা করি না, তবে দেখে নিও হে, দেখে নিও। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের শেয়ার নিয়ে মারামারি লেগে যায় আমার ফোরকাস্টের গুণে, আর আমার কথার দাম নেই বলতে চাও? আত্মগর্বের আনন্দে আপ্লুত হয়ে হাসলেন মোহনলাল। হ্যাঁ, আরেকটা কথা, কাল আমার ছোট মেয়ে অলকার জন্মদিন। তোমার নেমন্তন্ন রইল সন্ধ্যায়। আমার বড় মেয়ে তোমাকে দেখতে চায়। আমার কাছে প্রায়ই শোনে কিনা তোমার কথা। অমলেন্দুর প্রতিটি দেহাঙ্গ নেচে উঠল আনন্দে। ঘুঙুরের বোল ফুটল মনের অলিতে গলিতে। স্যার মোহনের বাড়িতে নিমন্ত্রিত হবার সৌভাগ্যটা কম নয়। বিশ্বাসের আওতা ঢেকে এই ক্ষুদ্র অনুগ্রহের ওপর প্রকাণ্ড এক মহির্হ গজিয়ে তুলতে হবে। রোলিং মিলের একজন চার্জ হ্যান্ডের পক্ষে যন্ত্রপাতির প্রাসাদে ঢুকতে পাওয়ার গর্ব আছে বইকি। চারিদিকের বাতাসে কথাটা না রটিয়ে থাকতে পারলে না অমলেন্দু। কারখানার এই প্রান্ত থেকে ও প্রান্ত অবধি একটা মধুপ গুঞ্জন শুরু হয়ে গেল। ফোরম্যান সান্যাল পিঠ চাপড়ে বললে, শোনো তাহলে একটা গোপন খবর দিই তোমাকে। গোটা কয়েক ছোকরাকে বাজিয়ে নিচ্ছিলেন স্যার এমএল। জামাই পদের শিখে ছিল শেষ পর্যন্ত তোমার ভাগ্যেই। ওর বড় ছেলে শোভনটা তো একটা স্কাউন্ড্রেল। মেম বিয়ে করে বিলেতে বসে আছে। আর বড় জামাইটা বিদ্বান হলে কি হবে, একেবারে পাঁড় মাতাল। কারখানা টারখানা সব কিছুরই চার্জ দিতে হবে ছোট জামাইকে, তাই কাজের লোক খুঁজছেন তিনি। কথাটা অবিশ্বাস্য বলে হেসে হালকা করে দিল অমলেন্দু। তবু বিশ্বাস করতে কেমন যেন ভালোও লাগে। অদ্ভুত একটা পুলক বয়ে যায় সমগ্র স্তিমিত চেতনার স্তরে স্তরে। অলকা, এই কারখানা, ওই বিরাট সৌধ, তার ইঙ্গিতে চলবে হাজারো শ্রমিক। গ্যাস ফার্নেস, ক্রেন, ট্রলি, বয়লার টিউবের সারি, জয়েস্ট অ্যাঙ্গেলের স্তূপ, এমনকি মাটি চাপা ওই নাটগুলো পর্যন্ত কেউ সরাতে পারবে না তার আদেশ না নিয়ে। এমন দিন একটা আসতে পারে সত্যি। আর অলকাকে সুখী করবে সে সমস্ত প্রাণ দিয়ে। এতটুকু দুঃখের আঁচ লাগতে দেবে না তার গায়ে। দূরসম্পর্কের এক মামার বাড়িতে নেমন্তন্ন ছিল অমলেন্দুর। মোহনলালের বাড়িতে না গেলেই নয়, তাই মা বোনকে যথাস্থানে পৌঁছে দিল একটু সময় থাকতেই। হঠাৎ এতদিন পর মামার ডাক পেয়েই উদ্দেশ্য বুঝতে পেরেছিল সে। তারই কোনো অবিবাহিতা আত্মীয়াকে হয়তো সামনে এসে বসে বসে ঘামতে হবে, আর অমলেন্দুকে মতামত দিতে হবে। কাজে সেই ধরনের কিছু একটা ঘটলে মা যাতে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বসে, সেজন্য বারবার সাবধান করে দিয়ে অমলেন্দু চলে এলো। স্যার মোহন অতিথি আপ্যায়নে ব্যগ্র হয়ে ছুটে এলেন, আর তার পিঠে মুখ ঢেকে বেনিজোড়া লটপটিয়ে লঘু পদক্ষেপে এগিয়ে এলো অলকা। নিশ্চিন্ততার আতিশয্যে চোখ ভরে তাকিয়ে তাকিয়ে দেখলে অমলেন্দু সদ্য শৈশবত্তীর্ণা তন্নির রূপ যেন আজই প্রথম চোখে পড়ল তার। স্টেজ বাঁধা হয়েছে একটা বিরাট হল ঘরে। হাজার বাতির জৌলুসে চোখে ধাঁধা লাগে অমলেন্দুর। চীনে লণ্ঠনের বর্ণ বৈচিত্র্যে মনটা কেমন যেন খাপছাড়া আনন্দে উদাস হয়ে ওঠে। ঘোলাটে খুশির জোয়ার আসে। চাঁদের আলোয় আর বৈদ্যুতিক জ্যোৎস্নায় রং বেরঙের শাড়ি খেলছে
অগণিত তরুণী অঙ্গে। সুসজ্জিত ঘরের কিনারা কিনারায় রামধনু ফেটে পড়ছে। অলকার জন্মদিন। কিউরিও থেকে গজদন্তের উপর কাজ করা একটা মূর্তি নিয়ে গিয়েছিল অমলেন্দু। সংযুক্তাকে বুকে চেপে ঘোড়া ছুটিয়ে চলেছে পৃথ্বীরাজ। উপহারটা অলকার হাতে দিয়ে আহার আনতে বাড়ি ফিরল সে। বড় বিশ্রী একটা স্বপ্ন দেখেছেন স্যার মোহনলাল। গত রাত্রে একা একা বিছানায় পড়ে অস্থিরতায় কাতরাতে কাতরাতে হঠাৎ কখন শ্রান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন। তারপরই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যায়। কি একটা কাজ শেষ করে ফাইলটা ঠেলে সরিয়ে রেখে মনে মনে রোমন্থন করতে শুরু করলেন। কি অর্থ এই স্বপ্নটার? একটা খুব উঁচু পাহাড় বেয়ে তিনি যেন ওপরে উঠছিলেন এবং হঠাৎ চোখে পড়ল তার মাথার উপরেই ঘোরানো পাহাড়ের রাস্তা বেয়ে অপূর্ব সুন্দরী একটি মেয়ে হেঁটে চলেছে। মেয়েটির কাঁখে একটি ঘড়া, মোহরে মোহরে ভর্তি। ভোরের আলো পড়ে মোহরগুলি সোনালি দিগন্তের রঙে রঙে মিশে চিকচিক করছে। কেমন করে যেন অকস্মাৎ পা পিছলে পড়ে গেল মেয়েটি। তারপর গড়াতে গড়াতে নিচে পড়ে যেতে লাগল। মোহনলালের কাছাকাছি আসতেই দুহাত বাড়িয়ে তিনি মোহরের ঘড়াটা ধরে ফেললেন। এক হাতে সেটাকে ধরে রেখে অন্য হাতটি বাড়িয়ে মেয়েটিকে বাঁচাতে গেলেন। কিন্তু তখন আর উপায় নেই। মেয়েটি অনেক নিচে চলে গেছে। একটা খাদের মধ্যে সশব্দে পড়ে যাওয়ার শব্দ শুনলেন তিনি। ঘুম ভেঙে গেল। রিভলভিং কেদারাটা দুবার দুলিয়ে নিয়ে শরীরের আয়েসের প্রাচুর্য আনবার জন্যে কসরত করে আরামে বসলেন তিনি। চেহারাটা মোহনলালের দেখবার মতো। মোটা হয়েও অদ্ভুত স্মার্ট। চশমা খুলে কথা বলেন। শোভন জন্মেছে 24 বছর আগে। তবু মোহনলালকে দেখলে মনে হয় যেন যুবক। কিন্তু প্রথম দর্শনে সাধারণে তার বয়সের যে আন্দাজটা করবে সেটা আসলের অন্তত 15 বছর কম। আশ্চর্য, এত খেটেও কি করে যে এমন চেহারা রেখেছেন। মোহনলাল মানুষও মন্দ নন। 3টে ফ্রি কিচেন খুলে দিয়েছিলেন দুর্ভিক্ষের শেষের দিকে। দেশের কঙ্কালসার মানুষগুলো না খেতে পেয়ে মরছে দেখে তার চোখেও জল আসত। অমলেন্দু এসে ঘরে ঢুকল। অলকার বিবাহ সম্বন্ধে গুটিকতক কথা আছে এই জানিয়ে ফোনে ডেকে পাঠিয়েছিলেন তিনি। আগ্রহ আনন্দের রোমান্স বুকে চেপে ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল অমলেন্দু। অ্যাস্ট্রে থেকে চুরুটটা তুলে নিয়ে আবার নামিয়ে রাখলেন স্যার মোহন। বললেন, মূর্তি রিটায়ার করায় এএফ এর পোস্টটা খালি হলো। ইচ্ছা ছিল তোমাকে দেব, কিন্তু ভেবে দেখলাম অন্য সবাই হয়তো ক্ষুণ্ণ হবে সিনিয়র ক্যান্ডিডেটদের চান্স না দিয়ে তোমাকে দিলে। অমলেন্দু একটু ধাক্কা খেল। বলে, কিন্তু আমার চেয়ে কোয়ালিফাইড তো কেউ নেই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাই তোমারও যাতে আত্মসম্মানে না লাগে তাই বাইরে থেকে একটা অ্যাংলো ইন্ডিয়ান ছোকরাকে আনাচ্ছি। নিরুপায় অমলেন্দু তথাস্তু সূচক মাথা নিচু করল। আরেকটা কথা, নড়ে চড়ে বসলেন বঙ্গীয় বাণিজ্যপতি। বললেন, অলকার বিয়ে এই দিন বিশেকের মধ্যেই। তোমাকে একটা কাজ করতে হবে। শুনে সাদা হয়ে গেল অমলেন্দুর মুখ। আকস্মিক ব্যর্থতার ভাঁপে বুকটা ফেঁপে উঠল। এতদিনে কল্পনার রং বুলিয়ে যে স্বপ্নসৌধ গড়ে তুলেছিল সেটা আশা আকাঙ্ক্ষার হাওয়ায় দুলে উঠত মাঝে মাঝে, কিন্তু এমন হঠাৎ ঝড়ের দাপটে যে চুরমার হয়ে যাবে তা ঘুমের ফাঁকেও কোনোদিন মগজে ঢুকেনি। বোকামির চূড়ান্ত করেছে। লজ্জায় মাথা তুলতে পারছিল না সে। পুরনো দিনের স্বেচ্ছাকৃত ভুলটা নতুন করে মনে পড়ল। ডিজাইনের পেটেন্টটা নিঃস্বার্থভাবে দান করা উচিত হয়নি তার। কোনো বিদেশি ফার্মকে উচিত মূল্যে বিক্রি করাই ভালো ছিল। অমলেন্দুকে চুপ করে থাকতে দেখে স্যার মোহনলাল বললেন, কি হে, পারবে না করতে? মিয়নো মুড়ির মতো কাদা হয়ে হাত কসলাতে কসলাতে বললে, আগে তার পারব না কেন, কি কাজ বলুন? আমার হবু জামাইটির সঙ্গে করে বিয়ের বাজার করতে হবে তোমাকে, আর বিয়ের তত্ত্বটা তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। সে অবশ্য পরের কথা, এখনই বাজারটুকু করে দাও। গাড়ি যাবে, অলকাও যেতে পারে হয়তো। অমলেন্দু ঘাড় হেঁট করে বললে, আগে তার পারব না কেন? রাত মজে এসেছে। এত দেরিতে বাড়ি ফেরা মোহনলালের বিপত্নিক জীবনে এই প্রথম বোধ হয়।
মনটা কেমন উসখুস করে তার, কিছু ভালো লাগে না যেন। 2 দিন মাত্র বাকি, তারপরই শুভলগ্ন দেখে অলকা একটি অপরিচিত অধ্যায় পড়তে শুরু করবে। অলকা চলে যাবে। এইবার মোহনলালের জীবনে সত্যিকারের একটি ক্লান্তি নেমে আসবে। সংসারে নিজেকে একা মনে হবে। অবন্তী বা কতদিন? শোভন হয়তো আর ফিরবেই না। এতদিন তবু কোনো রকমে দিন কাটিয়েছেন। অলকা চলে গেলে মহালক্ষ্মীর অভাব ভালো করে বুঝতে পারবেন। মহালক্ষ্মী বেঁচে থাকলে আজ এমন ছন্নছাড়া হতে পারতেন না তিনি। জীবনে বিতৃষ্ণা আসত না। হাজারো কথা ভাবতে ভাবতে আবছা আঁধারে পেছনের দিকে যে প্যাঁচানো প্যাঁচানো সিঁড়ি আছে সেইটে বেয়ে ওপরে উঠতে শুরু করলেন স্যার মোহন। টেনিস খেলোয়াড়ের মতো স্মার্ট চেহারার মোহনলালও হাঁপিয়ে উঠছিলেন। এখনও হাড়ের গায়ে এমন কিছু চর্বি জমেনি, তবু এই ঘোরানো ঘোরানো স্পাইরাল সিঁড়ির খুদে খুদে ধাপ ভেঙে ওপরে উঠতে কষ্ট হচ্ছিল তার। মনে এদিকে অপরিসীম বিরক্তি। হাতের জ্বলন্ত চুরুটটায় টান দেবার আগে আনমনে ভুল করে ছাই ঝেড়ে ফেললেন স্যার মোহন। একটা পাতলা টান দিলেন তিনি। চুরুটটা দূরে ছিটকে ফেলে দিয়ে অস্ফুটে বলে উঠলেন, ধ্যাৎ। ওপরে উঠে নিজের ঘরে এসে বিছানার উপর বসলেন। স্যুটটা খোলবার মতো শক্তিও যেন আর নেই। হঠাৎ কি খেয়াল হল, পা টিপে টিপে উঠে এলেন। অলকার ঘরে আলো জ্বলছে। আস্তে একটু ধাক্কা দিতেই কপাটটা খুলে গেল দরজার। ভেতরে ঢুকলেন স্যার মোহন। দেখলেন অলকা ঘুমোচ্ছে। চোখের পাপড়ি দুটি ফাঁক করে ঘুমোয় অলকা। চিরদিনের অভ্যাস তার। নীল তারা দুটি একটুখানি উঁকি মারছে। অন্য কেউ দেখলে মনে করবে জেগে আছে। নিজের মনে একটু হাসলেন তিনি। অকস্মাৎ তার মনে হল, নিশীথ তন্দ্রা ছুটে যাওয়ার রাত্রে মহালক্ষ্মীকেও ঠিক এমনিভাবেই শুয়ে থাকতে দেখেছেন তিনি। টেবিল লাইটটা নিভোতে ভুলে গেছে হয়তো। স্পিডে ঘুরছে টেবিল ফ্যান। কি একখানা বই পড়ছিল, তারই উপর ডান হাতটা লুটিয়ে পড়েছে। আরামে হাত পা সরিয়ে শুয়ে ঘুমোচ্ছে অলকা। কোনো সুখস্বপ্ন উপভোগ করছে হয়তো। মোহনলালের শরীরের শিরা উপশিরাগুলো যেন কেঁপে উঠল। অলকা মহালক্ষ্মীর চেয়েও সুন্দর। চোখে পড়েনি তার। বহুক্ষণ ধরে একদৃষ্টে তাকিয়ে দেখলেন তিনি মেয়েকে। তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন। পাশের ঘরে আয়ের কাছে ঘুমুচ্ছে ভক্তি। পা টিপে টিপে ঢুকলেন এই ঘরেও। দোলনায় শুয়ে ঘুমুচ্ছে ভক্তি। তন্দ্রার ঘোরে চুষিটা ঠোঁট দিয়ে চাটছে মাঝে মাঝে। আয়াটাও ঘুমোচ্ছে অকাতরে। ক্রমে ক্রমে ঘামের ফোঁটা সারি বেঁধে ফুটে উঠল তার কপালে। আস্তে হাত বাড়িয়ে ভক্তির গাল দুটো হাতের মুঠোর মধ্যে চাপলেন। তারপর বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ভক্তি চুষি চুষছে তন্দ্রার ঘোরে। হঠাৎ নিদ্রিতা আয়াটার দিকে চোখ পড়ল তার। ভক্তির হাত থেকে চুষিটা কেড়ে নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু কাঞ্চিনী আয়ের দিকে চোখ পড়তেই সেদিকে এগিয়ে গেলেন তিনি। পাহাড়ি মেয়ে এই আয়া। আপেল লুকানো গাল, সুস্থ আর স্বাস্থ্যোজ্জ্বল দেহ, লাবণ্য টলমল করছে গালে। ঘুমের ঘোরে বসন হয়েছে শিথিল। আঁচল খসে পড়েছে বুক থেকে। লাল গুলবাহার আট আঙিয়ার বাঁধন চোখ ঝলসে দেয়। স্যার মোহনলাল চোখ ফেরাতে পারলেন না। আস্তে আস্তে এগিয়ে গেলেন তিনি। চকিতে কাঞ্চিনীর ঘুম ভেঙে গেল। চোখ চেয়েই বিস্মিত হল সে। ভয়ে আশঙ্কায় একটা অস্ফুট শব্দ বের হল তার মুখ থেকে। মোহনলালকে দুটি কোমল হাতে ঠেলা দিয়ে সরিয়ে দিতে চেষ্টা করল। তারপর কি মনে করে আলস্যের ভঙ্গিতে ছেড়ে দিলে নিজেকে মোহনলালের হাতে। স্যার মোহনলাল, লক্ষ্যপতি মোহনলাল এসেছেন। জয়ের অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে। লজ্জিত হাসি চেপে চোখ বুজে নিশ্চুপ পড়ে রইল কাঞ্চিনী। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা রত্নকূট। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।